তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা কি শিখব? আজকে শিখব আমরা মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান, অর্থাৎ বাংলায় যাকে বলে মধ্যমা কেন্দ্রিক গড় বিচ্যুতি নির্ণয়। আমরা আগের পর্বে শিখেছি মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিন, গড় বিচ্যুতি গড়ের সাপেক্ষে। এখানে গড় বিচ্যুতি কার সাপেক্ষে? তোমরা দেখতেই পাচ্ছ, গড় বিচ্যুতি আমরা এবার বের করব। গড় বিচ্যুতি কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে। এক্ষেত্রে যে কোনো তথ্য যদি দেওয়া থাকে, তোমরা জানো যে মিডিয়ান বের করার ক্ষেত্রে যদি অবিন্যস্ত তথ্য থাকে এবং সেটা যদি আনগ্রুপড হয়, আনগ্রুপ ডেটা, কোনো বিন্যস্ত তথ্য নেই, এলোমেলো একটা তথ্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সবার প্রথমে যে তথ্যটা দেওয়া থাকবে সেই তথ্যগুলোকে আমরা কি করব? মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পরে আমরা মিডিয়ান নির্ণয় করব, তারপরে আমরা মিন ডেভিয়েশন নির্ণয় করব। এবার একটা ফ্যাক্টর আসছে যে মিডিয়ান নির্ণয় করব কি করে, মধ্যমা নির্ণয় করব কি করে। মধ্যমা নির্ণয় করার ফর্মুলাটা আশা করি তোমাদের মনে আছে কিনা জানি না, আমি একটু মনে করিয়ে দিই। মনে করো যে অবিন্যস্ত রাশি তথ্যগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম x1 x2 আপ টু কত xn। ঠিক আছে, তাহলে এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা n। এখন এই এনটা জোড় সংখ্যাও হতে পারে, বিজোড় সংখ্যাও হতে পারে। এন যদি জোড় হয়, জোড় সংখ্যা বা যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা যদি হয়, ইভেন হয়, যদি জোড় সংখ্যা, জোড় সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যমাটা হবে কি রকম? n বাই 2th টার্ম প্লাস n বাই 2 প্লাস 1th টার্ম ডিভাইডেড বাই কত হবে? 2। এটা ক্লাস 10এই তোমরা শিখেছ। যদি এই পদ সংখ্যা যদি জোড় সংখ্যা হয়, তাহলে মধ্যমা নির্ণয় করব, মধ্যমা বা মিডিয়ান n বাই 2th টার্ম প্লাস n বাই 2 প্লাস 1 টার্ম, আমরা দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, করে যেটা পাবো সেটাই হচ্ছে মধ্যমা। এখন n যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড়, n বিজোড় সংখ্যা হলে আমাদের এক্ষেত্রে মধ্যমা নির্ণয় করাটা কিন্তু অনেকটা সহজ হয়ে আসে। এক্ষেত্রে মধ্যমাটা কত হবে? এক্ষেত্রে মধ্যমাটা হবে n প্লাস 1 বাই 2th টার্ম। এততম পদ যেটা হবে সেটাই হয়ে যাবে হচ্ছে TER। এততম পদটাই হয়ে যাবে হচ্ছে মধ্যমা। কথা বুঝতে পেরেছ? তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের একটু সুবিধে আছে। শুধু কি করতে হবে? শুধু আমাদের জোড় না বিজোড় এটা আমাদের কিন্তু একটু দেখে নিতে হবে। আর জোড় যদি হয় সেক্ষেত্রে আমরা কি বললাম, আমি আর একবার মনে করে দিতে চাই, সেক্ষেত্রে হবে কিন্তু n বাই 2 টার্ম প্লাস n বাই 2 প্লাস 1 টার্ম করে তার অ্যাভারেজ বের করলেই কিন্তু হয়ে গেল। আমরা কি বের করব? মিডিয়ান বের করে নিলাম। আর বিজোড় হলে তো সোজাই বলছি n প্লাস 1 বাই 2 টার্ম বের করে নেব, তাহলে সেটা মধ্যমা কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, এই তো আমরা তো মধ্যমা বের করে নিলাম, তাহলে এবার গড় বিচ্যুতিটা কি হবে? তাহলে এই যে তথ্যগুলো দেওয়া আছে x1 x2 xn যে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব? মিন ডিভিয়েশন। এখানেও লিখব md, মিন ডিভিয়েশন, কিন্তু একটা ব্র্যাকেটে এখানে লিখে দেব মেড। মেড বা বাংলায় কি লিখতে পারো? মধ্যমা সাপেক্ষে। তোমাদের যেটা খুশি তোমরা সেটা লিখবে। বাংলায় লিখলে কি লিখবে? মধ্যমা সাপেক্ষে। ইংরেজিতে লিখবে মেড। মেড মানে মেড ফর মিডিয়ান। তাহলে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান কি হবে? একই ফর্মুলাটা খালি হবে। এক্ষেত্রে কি হবে? যে ক্ষেত্রে তোমার কোনো পরিসংখ্যা দেওয়া থাকবে না, সেক্ষেত্রে হয়ে যাবে শুধু সামেশন i is equal to 1 to n, যে মোট বিচ্যুতিটা, সামেশন xi মাইনাস m ফর কিন্তু এখানে মিডিয়ান, এখানে m ফর কি? এখানে কিন্তু এখানে m ফর, এখানে বোঝাতে চাইছে m ফর কিন্তু এখানে মিডিয়ান। আগের ক্ষেত্রে m ফর ছিল আমাদের কিন্তু গড় ছিল, এক্ষেত্রে মধ্যমাটাকেই আমরা m দিয়ে রিপ্রেজেন্ট করব, m ফর মিডিয়ান। ঠিক আছে,
তাহলে এম ফর মিডিয়ানে আমরা এটা কিন্তু মনে রাখবো। তাহলে এক্সআই মাইনাস মিডিয়ান মানে প্রত্যেকটা যে রাশিতত্ত্বের প্রত্যেকটা মান সেটা মিডিয়ানের সঙ্গে কত চ্যুতি, সেই চ্যুতিগুলোর সমষ্টি নির্ণয় করব। আই ইকুয়াল টু 1 to n, তাকে আমরা কততে ভাগ করব, তাকে মোট সংখ্যা n দিয়ে ভাগ করব। তাহলেই আমরা মধ্যমা থেকে গড় বিচ্যুতি পেয়ে যাব। তাহলে মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান বা গড় বিচ্যুতি কার সাপেক্ষে, মধ্যমা সাপেক্ষে। বাংলাও লিখে রাখি, গড় বিচ্যুতি, বিচ্যুতি গড় বিচ্যুতি কার সাপেক্ষে, গড় বিচ্যুতি মধ্যমা সাপেক্ষে বললে আমাদের এটাই হবে। আর ইংরেজিতে যদি লেখো মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান, সেটা কি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস m ডিভাইডেড বাই n। এটা কোন ক্ষেত্রে, এটা কিন্তু আনগ্রুপ ডেটা, গ্রুপ কিন্তু আনগ্রুপ ডেটা এবং যার কোনো পরিসংখ্যা নেই, পরিসংখ্যা ছাড়া। আর পরিসংখ্যা যদি হয়ে থাকে কিছুই না, খালি তোমরা ভালো করেই জানো পরিসংখ্যা যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যা থাকলে, পরিসংখ্যা যদি থেকে থাকে, পরিসংখ্যা মানে x1 এর করসপন্ডিং পরিসংখ্যা যদি মনে করো f1 থাকে, যদি মানে আমি বলতে চাইছি কেবলই তোমরা বুঝতেই পারলে, এর পরিসংখ্যা যদি f1 হয়, এর পরিসংখ্যা যদি f2 হয় এবং এর পরিসংখ্যা যদি fn হয়, হ্যাঁ, আর আনগ্রুপ যদি ডেটা থাকে, গ্রুপ আকারে নেই, সেক্ষেত্রে তাহলে মানে পরিসংখ্যা আমি কী বলতে চাইছি, যদি f1 f2 fn হয় তাহলে এক্ষেত্রে মিন ডেভিয়েশন কী হবে, মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মিডিয়ান কী হবে, কেবলই আমরা করলাম একদম মিন ডেভিয়েশনের ফর্মুলাটাই হবে সামেশন fi মড অফ xi মাইনাস m, এখানে মড অবশ্যই ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের n, nটা ক্যাপিটাল এনে লিখতে পারো। এখানে আয়ের ভ্যালু কত, i ইজ ইকুয়াল টু 1 to n। তাহলে এই দুটো কার ক্ষেত্রে হলো, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। এটা কি অবিন্যস্ত তথ্য বা অবিন্যস্ত তথ্য বা আনগ্রুপ ডেটা, কোনো গ্রুপ আকারে যেটা থাকবে না, কোনো দল আকারে থাকবে না, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে করব। আচ্ছা, প্রথমে যেটুকু শিখলাম সেটাতে আমরা একটা সমস্যা করে নিই, তাহলে আশা করি বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো প্রথম সমস্যাটা আমরা খেয়াল করি, কি বলেছে, 36, 72, 46, 42, 60, 45, 53, 46, 49 রাশিগুলির মধ্যমান সাপেক্ষে গড় বিচ্যুতি নির্ণয় করো। অর্থাৎ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান আমাকে নির্ণয় করতে হবে। আমরা কেবলই বললাম এই অবিন্যস্ত তথ্যর ক্ষেত্রে কি করব, প্রথমে তথ্যগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে, তাই তো। তাহলে প্রথমে সাজিয়ে আমরা আগে লিখে নেব। তাহলে কি লিখব, যে আমরা তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটি কিন্তু আমাদের লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাওয়া যায়। তাহলে এটা লিখে নেব যে প্রদত্ত এখানে কালিটা ব্ল্যাক হলেই, প্রদত্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই কথাটা কিন্তু লিখে নেবে, খুব একটা সময় লাগবে, এটা লিখে নিতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সবার প্রথমে আছে 36, সবচেয়ে ছোট, তারপরে আছে কত 42 হয়ে গেল, তারপরে দেখো আছে সম্ভবত 45, তাহলে 45, তারপরে দেখো আছে 46, আমি তো 46 দুটো দেখতে পাচ্ছি, এখানে আর একটা 46 আছে, 46 দুটো 46, তারপরে দেখো দেখতে পাচ্ছি এখানে আছে, কোথায় গেল 49, হ্যাঁ 49, তারপরে কত 49-এর পরে আছে 53, তাহলে হলো 53, তারপরে সম্ভবত 60, তারপরে 60, তারপরে 72, ঠিক আছে। তাহলে অতএব সংখ্যাগুলির মধ্যমা, আমরা এখানে ইন ডিটেলস অত করলাম না, এখানে মোট পদ সংখ্যা কত, পদ সংখ্যা
এখানে এন কত, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9, পদ সংখ্যা এন ইজ ইকুয়াল টু 9। তাহলে এটা যেহেতু বিজোড়, তাহলে মধ্যমা কত হবে, এন প্লাস 1/2, দ্যাট ইজ 9 প্লাস 1/2 এত তম পদ, এত এর টার্ম, এততম পদ। তার মানে 10/2 মানে 5তম পদ, 5তম পদ। এবার দেখো 5তম পদে কে আছে, 1 2 3 4 5, অর্থাৎ 46 আছে 5তম পদে, 46। তাহলে মধ্যমা আমরা নির্ণয় করে নিলাম, মধ্যমা কত হলো 46। এখন আমরা টেবিলটাকে বানিয়ে নেব। কি টেবিলটা কি আকারে লিখব, আমরা যে আগের অঙ্কগুলো করলাম, প্রথমে ভ্যারিয়েবলগুলো লিখব, তারপরে আমরা করেসপন্ডিং কি লিখব, করেসপন্ডিং আমরা লিখব হচ্ছে ডিফারেন্সটা লিখব। তাহলে প্রথমে লিখব এক্সআই, এক্সআই লিখে নেব, তারপরে লিখব মড অফ এক্সআই মাইনাস মিড। তাহলে রাশির মান প্রথমে তাহলে লিখব এক্সআই, এখানে একটা টেবিল বানিয়ে নিব, এখানে করব একবারই করে দিলাম আমি এক্সআই মাইনাস, তোমরা দুটো ঘর করতে পারো, প্রথমে শুধু এমনি পার্থক্য, পরে মড ভ্যালু। তাহলে প্রথমে কি আছে 36, তাই তো 36 42, এই তো এগুলো 45 46 46 49, তারপর আছে 53 60 72। ঠিক আছে, এবারে আমরা পার্থক্যগুলো কষে নেব। তার মানে এখানে মেড মানে কত আছে বলো দেখি, এক্সআই মাইনাস কত, এক্সআই মাইনাস 46, এটাকেও লিখে নিতে পারো। তাহলে দুটো যদি পার্থক্য করি, 36 থেকে 46 মাইনাস 10, কিন্তু মডের জন্য এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 10। 46 থেকে 42 মানে 4, এখানে মাইনাস হবে কিন্তু এটা 4 হয়ে যাবে। তারপর একটা 1, তারপর একটা হচ্ছে 0, তাই তো, ও সরি আমি এখানে ভুল লিখেছি, এখানে 46 তো দুটো, এখানে 49 দুটো না, এখানে 46 দুটো, তাহলে এটাও 0 এটাও 0। 49 মানে হচ্ছে 3, পার্থক্যটা 3। 49 থেকে 46 বিয়োগ করলে 3, তারপরে 53 থেকে 46 বিয়োগ করলে কত হবে 7, আর 60 থেকে 46 বিয়োগ করলে হবে 14, আর 72 থেকে 46 বিয়োগ করলে হয় হচ্ছে 26। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সমস্ত তথ্যগুলোই পেয়ে গেলাম। তাহলে এখানে মোট যে সামেশানটা যে হচ্ছে সেটার ভ্যালু কত হচ্ছে, তাহলে এখানে একটা ঘর আমাকে করতে হতো, এখানে লিখতে হতো, কি লিখতে হতো বলো তো, এই জায়গায় লেখাটা ব্যাখ্যা করে লিখছি, সামেশান কি বলো, মড ভ্যালু হচ্ছে এক্সআই মাইনাস মেড, মানে যে ডিফারেন্সটা সেটা কত হলো, সবগুলো যে 10 14 15, এটা হয়ে যাচ্ছে হচ্ছে তোমার যোগ করলে হয়ে যাবে 65 আমরা পেয়ে গেলাম। তাহলে অতএব মিন ডিভিয়েশন উইথ রেসপেক্ট টু কি মেড ইজ ইকুয়াল টু কত, এই যে টোটাল 65, আর এখানে কত পদ সংখ্যা কত ছিল 9, তাহলে এটা করলে যা পাবো সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের, ভাগ করলে যা পাবো সেটাই হয়ে যাচ্ছে আমাদের মিন ডিভিয়েশন। বাংলায় কি লিখতে পারবো, গড় বিচ্যুতি মধ্যমান সাপেক্ষে গড় বিচ্যুতি, তোমরা দুটো যে কোনো একভাবে লিখতে পারো, সেটাও ইকুয়াল টু দিলে এটাই হবে, ভাগ করে নেবে 65কে 9 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরের ভাগে। দেখো এখানে বলেছে কি, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, মানে আগে যেরকম করলে এখানে ফ্রিকোয়েন্সিটা আগেটাতে দেওয়া ছিল না, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে, পরিসংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে কি করে করব, তাহলে এখানে মধ্যমা বিচ্যুতি নির্ণয় করতে হবে। মনে করো চলরাশিগুলোর মান 5 7 9 10 12 15, তার করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে এবার এখানে রাশি তথ্যগুলো দেখো মানের ঊর্ধ্বক্রমেই সাজানো আছে, এবং রাশি তথ্যের মান সামেশান এফআই যদি আমরা করি, আমরা কত পাবো, সব যোগ করলে 8 6 14, এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে 26। তাহলে 26 এখানে বলেই দিয়েছে যুগ্ম সংখ্যা। তাহলে এখানে মধ্যমা কী হবে, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ, রাশি তথ্য যেটা পাবো তাকে হাফ দিয়ে ভাগ করতে হবে। তাহলে n যেহেতু 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13তম পদ, আর হচ্ছে
13 প্লাস 1 14তম পদ। তাহলে 13তম পদ আর 14তম পদ। 13তম পদ কী হবে? 13তম পদ আমাদের হয়ে যাবে হচ্ছে 7, আর 14তম রাশি তত্ত্ব কত হয়ে যাবে? 7। তাহলে এই দুটোকে আমরা বের করে বসিয়ে দিব। তাহলে দুটোর অ্যাভারেজ করলে হয়ে গেল 7। এখন 13তম রাশি তথ্য যেটা হলো, এটা তোমরা কি করে বুঝতে পারলে? এটা তো অমনি করে বোঝা যাবে না। তাহলে তোমাদের কি করতে হবে? আমি তো বুঝলাম কি করে বলো তো, এই টেবিলটা করে। তাহলে এই আমাদের তার সাথে সাথে এই অঙ্কটা করার আগে এত দূর অবধি করা যাবে, কিন্তু তার আগে আমরা এই 13তম রাশি তথ্য আর 14তম রাশি তথ্যের মান এই টেবিল ছাড়া বসানো যাবে না, যা তোমরা শিখেছো ক্লাস 10এই। কী করতে হবে এক্ষেত্রে? আমাদের যে ক্ষেত্রে এরকম থাকবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু বের করতে হবে। এখানে কি লেখা যাবে? এখানে লিখতে হবে সিএফ এর জায়গায় লিখতে পারো ক্রমযৌগিক পরিসংখ্যা। মিডিয়ান নির্ণয় করার সময় আমরা সবসময় জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতেই হয়। তাহলে প্রথমে এক্সআই লিখে নিলাম, এফআই লিখে নিলাম, 26 করলাম, কোনো সমস্যা নেই। এবার করতে হবে সিএফ। তাহলে প্রথমে তো এফ তো 8, তারপর 8 6 14, 14 2 16, 16 2 18, 18 2 20, 20 2 20 6 26, এটা হয়ে গেল। এখন চেয়েছে 13তম রাশি তথ্য। 13তম রাশি তথ্যের ভ্যালু কত হবে? তাহলে 13তম দেখো কত হচ্ছে, 8-এর পরেই আছে 13। তাহলে আমাকে পরের যে ভ্যালুটা সেটা কত কনসিডার করে? ভ্যারিয়েবলটা 7, এটাকে নিতে হবে, কারণ 8-এর পরে 13 আছে সিএফ। তাহলে এখানে 7 নিতে হবে। তাহলে 7, 14-র ক্ষেত্রেও তো 7, তাহলে দুটোই 7। তাহলে অ্যাভারেজ করলে মধ্যমাটা কত আসলো? 7 এলো। তাহলে মধ্যমা যখনই পেয়ে গেলাম, তখন এই ঘরটা না করলেও চলে। মড ভ্যালুটা আমরা আগে বের করে নেব, যে এক্সআই মাইনাস মেড। তাহলে এখন আমরা পার্থক্য বের করে নিই। মেড কত? 7। তাহলে এটা হচ্ছে এক্সআই মাইনাস 7, এর আমরা ডিফারেন্সটা কষবো। তাহলে প্রথমে 5 থেকে আমরা কত বাদ দেবো? 7 মাইনাস 2, কিন্তু মড ভ্যালু করলে 2 হবে। 7 থেকে 7 বিয়োগ করলে 0, 9 থেকে 7 2, 10 থেকে 7 3, 12 থেকে 7 5, 15 থেকে 7 বিয়োগ করলে 8। তাহলে টোটাল পেয়ে গেলাম। এবার একই ফর্মুলা মিনের মতনই, এফআই এক্সআই মাইনাস মেড এমনি করে আমরা সামেশনটা বের করে নিলাম। তারপরে মিন ডেভিয়েশন অ্যাবাউট মেড, মানে কি টোটাল যে সামেশন এফআই ইন্টু এক্সআই মাইনাস মেড, এই যে টোটাল সামেশনটা বের করলাম, টোটাল যে মোট এই ভ্যালুটা বের করলাম তাকে আমরা এন দিয়ে ডিভাইড করব। তাহলে পেয়ে গেলাম 3.23। তাহলে এটাই হয়ে গেল মধ্যমা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা চলে যাব এর পরের ভাগে। আচ্ছা, পরের ভাগে আমরা চলে এলাম। দেখো এই অঙ্কটা এসছে 2017 সালে, সুতরাং অঙ্কটা অবশ্যই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা গ্রুপ ডাটা নিয়েছি। আমরা এতক্ষণ করলাম আমরা অবিন্যস্ত তথ্য নিয়ে আলোচনা করলাম, এবার আমরা করব হচ্ছে গ্রুপ ডেটা নিয়ে করব। তো গ্রুপ ডেটার ক্ষেত্রে কী হবে? গ্রুপ ডেটার ক্ষেত্রে একই রকমভাবে আমরা কি করব, প্রথমে যে ছকটা দেওয়া আছে, আচ্ছা গ্রুপটা এখানে কীভাবে দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে নম্বর এবং তার ছাত্র সংখ্যা দেওয়া আছে। তাহলে নম্বর এবং ছাত্র সংখ্যা, নম্বরগুলো কি আছে প্রথমে 0 থেকে 10, 10 থেকে 20 এইভাবে দেওয়া আছে, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, তারপরে কত আছে বলো, 50 থেকে 60, 60 থেকে 70। তাহলে এই প্রতিটা ভাগ আমাদের এখানে কিন্তু দেওয়া আছে। এইবারে আমাকে এখন বলেছে তার ছাত্র সংখ্যা 6, 5, 8, 15, 7, 6, 6 দেওয়া আছে। আমাদের এবারে গড় পার্থক্য বা গড় বিচ্যুতি নির্ণয় করতে হবে, কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস শিখতে হবে কি, যেহেতু গ্রুপ ডেটার ক্ষেত্রে আমাদের আর আগের পদ্ধতিতে হবে না, মানে আমরা যে মিডিয়ান যে পদ্ধতিতে বের করেছি সেটা কিন্তু হবে না। এখানে একটা ফর্মুলার প্রয়োজন আছে, সেটা কি ভালো করে খেয়াল করবে, তোমরা ক্লাস 10-এ করেছো। মধ্যমার সূত্র হচ্ছে এল প্লাস এন বাই 2 মাইনাস, এখানে সি লিখেছে, এটা সিএফ বললে সুবিধা হয়, সিএফ ক্রমযৌগিক পরিসংখ্যা, ডিভাইডেড বাই কত, আর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এফ ইন্টু এইচ। এটা হচ্ছে কি বের করার ফর্মুলা? মধ্যমা বের করার ফর্মুলা। তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু ভালো করে খেয়াল করে নেবে, যে আমরা কিন্তু কোথাও ভুল হলো নাকি, এই ফর্মুলাটা কিন্তু ভালো করে মনে করে নেবে। যাদের মনে নেই তারা একবার পুরনো বইটা ঘেটে দেখে নেবে।
আমি তো এখানে লিখেই দিলাম। যেখানে গ্রুপ ডেটা থাকবে মানে এরকম 10 থেকে 20 এরকম গ্রুপ আকারে থাকবে, সেক্ষেত্রে মধ্যমা কিন্তু আমরা এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করেছি, এই ফর্মুলার সাহায্যে দিয়ে করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, মোট এখানে সামেশান করব, যোগ করলে কত পাবো, সামেশান এফ করলে পাবো হচ্ছে এখানটা, এখানে পাবো হচ্ছে 50। তাহলে এত কথা লেখার দরকার নেই, তাহলে এন ইকুয়াল টু কত 50 আমরা লিখে নিলাম। হ্যাঁ, তাহলে এটা কী রকম, তাহলে n/2 মানে তাহলে তাহলে এর অর্ধেক n/2 মানে কত, 50/2 মানে 25। আচ্ছা, 25-এর ঠিক বেশি কত, আমরা এখানে দেখো 25-এর বেশি। আমাদের এই অঙ্কটা করবার ক্ষেত্রে আগে হাত দেওয়াই যাবে না, সবার আগে আমাকে টেবিলটা বের করে নিতে হবে। টেবিলটা আমরা কি করব, যা মনে করো এখানে নাম্বার দেওয়া আছে, মধ্যমান। আচ্ছা, আমরা যে বলেছিলাম গ্রুপ ডেটার ক্ষেত্রে সবসময় মধ্যমান নির্ণয় করতে হয়, তাহলে 10 থেকে 20 মধ্যমান হচ্ছে এক্স, এটাই আমরা ভ্যারিয়েবল ধরব। তারপরে দেওয়া আছে ছাত্র সংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এইটুকু জিনিস আমাকে আগে করতে হবে, না হলে আমরা এখানে মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করতে পারবো না। তাহলে সবার প্রথমে আমরা এভাবে সাজিয়ে নিব, মধ্যমান নির্ণয় করব, ছাত্র সংখ্যা লিখে নিলাম। ক্রমযৌগিক পরিসংখ্যা বুঝতেই পারছো 6, তারপরে 6 × 5 = 11, তারপরে 11 আর 8 হবে 19, 19 15 34, 34 সাথে 41, 41 6 47, 47-এর সঙ্গে 3 যোগ করলে হয়ে গেল 50। তাহলে এটা মোট আমাদের 50 50 ক্রমযৌগিক মিলে গেল। এইবারে আমাদের কাজ একটা, এই যে এক্স মাইনাস মধ্যমা, বা তোমরা এখানে শিখেছো এক্স মাইনাস মেড, তাহলে এইটা আমরা বের করব, কিন্তু মিডিয়ান তো বের করতে হবে। এখন দেখো যে মোট তথ্য এফ সামেশান এফ হচ্ছে 50, তাহলে n/2 কত, সেটা হচ্ছে 25। আচ্ছা, আমরা যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেখছি, দেখো এখানে কি কোথাও 25 আছে, 19-এর পরে ডাইরেক্ট আছে 34। আমরা শিখেছি যাকে পার করে 19-এর পরবর্তী ভ্যালু যেহেতু 25, তাহলে 25টাকে কাকে কনসিডার করবো, 34টাকে কনসিডার করতে হবে। ঠিক আছে, তো ক্রমযৌগিক পরিসংখ্যার যে মান মোট পরিসংখ্যার অর্ধেকের ঠিক বেশি, তাহলে এখানে হচ্ছে মোট মানের অর্ধেক কত 25, 25-এর ঠিক বেশি কত আছে 34, তাহলে ঠিক বেশি হলো 34, এবং তার অনুরূপ শ্রেণীবিভাগ কত, যাও এমনি করে, এই যে অনুরূপ শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40। তাহলে এটাই হয়ে গেল কি শ্রেণী, মধ্যমা শ্রেণী, 30 থেকে 40। তাহলে 30 থেকে 40 এটাকে আমাকে নির্ণয় করে নিতে হবে। কথা বোঝা গেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মধ্যমা বের করার আগে আমাকে দেখে নিতে হবে যে টোটাল টার্ম কত, তাকে 2 দিয়ে ভাগ করব। তার চাইতে বড় যে টার্মটা, সেটা ক্রমযৌগিক পরিসংখ্যার ছকে আমি দেখে নেব সেটা কোথায় আছে, এবং তার অনুরূপ তার করসপন্ডিং ভ্যালু কত, কোন শ্রেণীতে আছে, সেই শ্রেণীটা আমাকে নির্ণয় করতে হবে। কেন এখানে শ্রেণীটা ইম্পর্টেন্ট, কারণ এখানে যে আমরা 30 থেকে 40 পেলাম, এই 30 থেকে 40-এর মধ্যে অনেক কাজ, 30 থেকে 40, তাহলে আমরা মধ্যমা শ্রেণী কত হলো, তাহলে এখানে লিখব যে এই মধ্যমা শ্রেণী হচ্ছে কত 30 থেকে 40, তাহলে আমাদের এখান থেকে লোয়ার টার্মটা বা নিম্ন সীমাটা বের করতে হবে, নাহলে আমরা তো মধ্যমা নির্ণয় করতে পারবো না। তাহলে এক্ষেত্রে এল কত বলো দেখি, এই যে ফর্মুলার মধ্যে ছিল এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, তাহলে এখানে এল হচ্ছে 30। ঠিক আছে, বোঝা গেল। আর এন তো জানোই, এন হচ্ছে 50, সি হচ্ছে মধ্যমার অন্তর্গত শ্রেণীবিভাগের আগের শ্রেণীবিভাগের মানেই যে মধ্যমার অন্তর্গত, মধ্যমা কত এখানে, তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা ধরবো আমরা, এই যে 34-এর আগে কত আছে 19, মধ্যমা তো 25, 25-এর আগে আছে 19, তাহলে এখানে ক্রমযৌগিক এই সিএফটা কোনটা নিব, তার আগের শ্রেণীর যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা 19। ঠিক আছে, কথা বোঝা গেল। এন তো অবশ্যই বলেই দেওয়া আছে 50, আমরা বের করে নিলাম। আর দরকার এইচ, এইচ তো দেখতেই পাচ্ছ, এইচ হচ্ছে 10। আর এফ কত, এফ তাহলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি যেটা হবে সেটাই আমাদের এফ, এখানে এফ হচ্ছে 15। এই যে দেখো এফ, এই যে 34-এর করসপন্ডিং ফ্রিকোয়েন্সি কত, এফ হচ্ছে 15। তাহলে এই মানগুলো আমাকে বসিয়ে দিলে আমি কি পাবো, মধ্যমাটা পাবো। তাহলে অতএব মধ্যমা হয়ে যাবে কত বলো, 30 প্লাস এই যে এল প্লাস n/2, n/2 এর ভ্যালু কত 25, মাইনাস সিএফ, সিএফ কত 19, বাই কত, বাই এফ, এফ কত 15, আর এইচ কত, এইচ হচ্ছে আমাদের কত 10। তাহলে যোগ করলে 30,
5 দিয়ে কাটাকাটি করলে এখানে হয়ে যাবে 5 দুগুণ 10, 5 দিয়ে 3 পাঁচে 15, এখানে 25 থেকে 19 বিয়োগ করলে হবে হচ্ছে সম্ভবত 6, 3 দুগুণ 6, তাহলে এখানে 2 দুগুণ 4, এটা হয়ে যাচ্ছে 34, মধ্যমা হয়ে গেল 34। এইবার আমাদের কি বের করতে হবে? এবার আমরা বের করব মিন ডেভিয়েশন। আমি পুরো আর লিখলাম না। অ্যাবাউট কি কার সাপেক্ষে? অ্যাবাউট মিডিয়ান। ফর্মুলা তো আমরা জানি, কি বলো? এই যে ছকের মধ্যে আমরা করে নেব এখন কি, সামেশান এফআই এক্সআই, সামেশান এফআই এক্সআই মাইনাস এম ডিভাইডেড বাই কত? এন। তাহলে এখানে প্রতিটা ভ্যালু বের করব। আমরা ছকে আবার গিয়ে এখানটা আমরা এক্সআই মাইনাস মধ্যমা, এখানে এক্সআই অবশ্যই এখানেও এক্সআই করে নেবে, এখানে দেওয়া নেই, এক্সআই করে নেবে, ঠিক আছে? এখানে লিখে নেবে, এখানে শুধু এক্স বলে দেওয়া আছে, এক্স না, আমরা এখানে এক্সআই কথাটা বলবো। তাহলে এখান থেকে আমরা করে নেব হচ্ছে সবগুলো অঙ্ক একইভাবে করব। তাহলে এখানে এক্সআই লিখে নেব, এখানেও এক্সআই, এটাও করে নেব এক্সআই। তাহলে এখানে ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে এখানে কত হচ্ছে? সব এখানে আছে হচ্ছে 652, আমাদের সামটা করেই রেখে এই টেবিলে করে নিব 652। তাহলে তাকে ভাগ করতে হবে কত? এন। এন আমরা বের করে নিয়েছি 50, তাকে ভাগ করে দিলে কত পাবো আমরা? 11 না, এখানে হবে হচ্ছে 13.04। কথা বোঝা গেল? তাহলে যদি আমাদের এইভাবে গ্রুপ ডেটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে ছকটা বানিয়ে নিতেই হবে। কতটুকু? এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেখান থেকে মধ্যম অবধি নির্ণয় করে নিলাম। তারপরে আমরা তো বিচ্যুতিটা বের করতে হবে, তারপরে এক্সআই মাইনাস মধ্যমা বের করব, এক্সআই বা এক্সআই মাইনাস মিডিয়ান করে সেই টেবিলটা করব। তারপরে করব এফআই ইন্টু এক্সআই মাইনাস এম, এই ছকটাও বানিয়ে নিব। তারপর এটা ফর্মুলার জন্য এটা সামেশান করব, এই সামেশানটা করব, করলে যা পাবে টোটাল সমষ্টি সেটা বের করব, কত মোট বিচ্যুতি হলো। মোট বিচ্যুতির সঙ্গে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে যেটা পাওয়া গেল 652, তাকে ভাগ করব, এন দিয়ে ভাগ করব, করলে কত পেলাম? 13.04। তাহলে আমরা গড় পার্থক্য পেয়ে গেলাম কার সাপেক্ষে? মধ্যমার সাপেক্ষে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই যতগুলো ক্যাটাগরি হতে পারে আমি সব ধরনের সমস্যায় কিন্তু করিয়ে দিলাম। আশা করি এর বাইরে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমরা জাস্ট আর একটা জিনিস করব, সেটা হচ্ছে গড় পার্থক্য নির্ণয় করব কার সাপেক্ষে? আমরা নির্ণয় করব সংখ্যাগুরু মান সাপেক্ষে। আমরা শিখেছি মধ্যমা গড় পার্থক্য নির্ণয় করলাম প্রথমে মিনের সাপেক্ষে, তারপরে মিডিয়ানের সাপেক্ষে, এখন করব সংখ্যাগুরু মান বা মোডের সাপেক্ষে। দেখো এখানে কি বলেছে 5 নম্বর বা লাস্ট, এই এখানে আর থিওরিও আলোচনা করলাম না, একটা সমস্যার মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো নিম্নলিখিত রাশি তথ্যের কি বলেছে? নিম্নলিখিত রাশি তথ্যের থেকে সংখ্যাগুরু মান সাপেক্ষে গড় বিচ্যুতি, তার মানে মিন ডেভিয়েশন অ্যাবাউট কি হলো? মোডের রেসপেক্টে আমাদের এটা করতে হবে। তাহলে এখানেও দেখো এরকম 5 থেকে 10 এরকম ছক দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে। আচ্ছা, এখানে মনে রাখার বিষয় কি, আমরা যদি শুধু আনগ্রুপ ডেটা দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা সংখ্যাগুরু মানটা কি, যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বেশি হয় তাকে আমরা মোড ধরে নিয়ে অঙ্কটা করলেই হয়ে যেত, খালি পার্থক্য বের করলেই হয়ে যেত আগে যে পদ্ধতিতে করলে মিন এবং মিডিয়ানের ক্ষেত্রে। যদি আনগ্রুপ ডেটা হতো, কোনো গ্রুপ যদি না থাকতো, কিন্তু গ্রুপের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের এই ফর্মুলাটা পুট করতে হবে। কোন ফর্মুলাটা? এই যে মোড নির্ণয়ের জন্য যে ফর্মুলা এল প্লাস, আচ্ছা এফএম বলতে কি, এটাকে আমাকে নির্ণয় করে নিতে হবে। এখানে দেখো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কত আছে? 15। এই 5, 6, 15, 10 সবচেয়ে বড় হচ্ছে 15, তাহলে এটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এবার সংখ্যাগুরু মানের করেসপন্ডিং শ্রেণী কোনটা? 15 থেকে 20, ঠিক আছে? তাহলে এই 15 থেকে 20 মানে সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 15 থেকে 20। তাহলে এর নিম্ন সীমাটাই হয়ে যাবে হচ্ছে এল, ঠিক আছে? আর এর করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি এফএম, এই 15টাকে ধরবো আমরা হচ্ছে এফএম ধরবো। F1 কোনটা ধরবো? তার আগের ফ্রিকোয়েন্সিটাকে 6টাকে ধরবো হচ্ছে F1। F2 কোনটাকে ধরবো? এর পরবর্তী ফ্রিকোয়েন্সিটাকে ধরবো F2। তোমরা জানো আমরা ক্লাস 10-এ ফর্মুলাটা পড়েছি, সংখ্যাগুরু মান নির্ণয়ের ফর্মুলা। তাহলে এল প্লাস এফএম মাইনাস F1। এখানে এফএম লিখলাম কেন? যেহেতু আমরা মোডের সাপেক্ষে করছি, ওই জন্য এফএম মাইনাস F1 ডিভাইডেড বাই 2 এফএম মাইনাস F1 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে প্রথমে এল মানে লোয়ার লিমিট 15 বসিয়ে দিলাম, তাহলে এফএম 15 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 15, 2 এফএম মাইনাস 6 মাইনাস 10, এই যে F2।
ইন্টু এখানে পার্থক্য কত, এইচ কত, এইচ অবশ্যই এখানে 5, এই যে 15 থেকে 20 5, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি 18.21 প্রায়। তাহলে আমরা মোট বের করে নিলাম। এইবার ঠিক আগের দুটো পদ্ধতির মতনই প্রথমে শ্রেণী লিখব, তারপরে এই ক্ষেত্রেও আমাদের করতে হবে শ্রেণী মধ্যমান। যখনই গ্রুপ ডেটা দেওয়া থাকবে তখনই আমাদের শ্রেণী মধ্যমান এখানে বের করব। তাহলে কত 7.5। তারপরে এখানে করসপন্ডিং এই লেখাটা বোঝা যাচ্ছে না, এটা কি বলতো, এফআই, তারপরে মড অফ এক্সআই মাইনাস 18.2, কারণ কি এটা হচ্ছে এক্সআই মাইনাস হচ্ছে মোড, এখানে এম মানে কি মোড সংখ্যাগুরু মান, এখানে এম ফর লিখে দিলাম। আর এখানে কি, এখানে হচ্ছে এফআই মড অফ এক্সআই মাইনাস এম, এখানে এম এর ভ্যালু 18.21 বসিয়ে নিয়ে করেছে। তাহলে প্রথমত তোমরা দেখো যে পার্থক্যগুলো চ্যুতিগুলো বের করলো, তারপরে এখান থেকে করে মোট চ্যুতি বের করে নিলাম আমরা। মোট চ্যুতিটা আমাদের এখানে যেহেতু কোনো কাজে লাগবে না, করিনি, আমাদের লাগবে কি এফআই সামেশান এফআই এক্সআই মাইনাস এম, এই যে সামেশান এফআই এক্সআই মাইনাস এম, এটা করলে এই মোট যদি যোগ করি আমরা তাহলে ভ্যালুটা কত পাবো 332.13। তাহলে আমরা ফর্মুলার আসল জিনিস পেয়ে গেছি, সামেশান এফআই এক্সআই মাইনাস এম ডিভাইডেড বাই কত এন, এন দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 332.13কে 49 দিয়ে ভাগ করলে পাবো 6.78। তাহলে এটা কি পেলাম, মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু মোড আমরা নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে গত পার্টে এবং এই আজকের যে পর্ব, এই দুটো পর্ব মিলিয়ে কিন্তু আমরা মিন ডেভিয়েশন পুরোটা শিখে গেলাম। তাহলে মিন ডেভিয়েশনে কী শিখলাম, মোট কনক্লুশন আমরা টানতে পারি 3 ধরনের মিন ডেভিয়েশন হয়, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান এবং মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বা যদি বুঝতে পারো অবশ্যই একটি লাইক বাটনটি প্রেস করে আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। আজ এখানেই শেষ করছি।